অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। এদের ভিতর থেকে পালের গোদা, যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? তার পরিচয় আমি দিচ্ছি। মারছে কাকুয়ে মাঝে মাঝে মাইরা জানান দে বিশ্বকে, কথা বললে কথার আগে এরকম জিনিস মাঝে মাঝে মারেন। আমাদের আঞ্চলিক ভাষায় বলতে চাই যে একদম ধাঁচিয়া উড়াই দিছে। বাংলাদেশের অতীত রেকর্ড বলে যে কখনোই ইতিমধ্যেই সেই ওসমান হাদির উপর হামলাকারী সে হাতে নাতে ধরা পড়েছে এবং রিমান্ডে সে এবার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত। এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায়। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে? যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল, অঙ্গরাজ্য বানাইতে চাইছিল, তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায়, স্বাধীন বাংলাদেশ দেখতে চায়। অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে। হ্যাঁ, বলছি, শরীফ ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, এবং ঘটনা ঘটার পরে যারা সেলিব্রেশন করেছে, এদের ভিতর থেকে পালের গোদা, যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না? এর ভিতরে নাম্বার 1 হচ্ছে এই আনিস আলমগীর ভদ্রলোক, তিনি, তার পরিচয় আমি দিচ্ছি। এরপরে মাসুদ কামাল, এরপরে মঞ্জুরুল আলম পান্না, গোলাম মওলা রনি, মেহরাপ্রোজ শাওন। উসমান হাদির উপরে আক্রমণ করার পরে এরা সেলিব্রেশন করে। এই আনিস আলমগীর ভদ্রলোক তিনি নিহারির ছবি দিয়ে ফেসবুকে সেলিব্রেশন করেছেন, এবং কটাক্ষমূলক। মেহরাপ্রোজ শাওন, এদের মস্তিষ্ক নষ্ট। এরা ওইখান থেকে তো মূলত তাদের সমস্ত আয় রুজি সব ওইখান থেকে আসে। তো এই লোকগুলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তাদের দায়িত্ব দিয়েছে ভারত, যে তোমরা যেভাবেই হোক, যেহেতু মিডিয়া তাদের, ওই যে তাদের ডাকতেই হবে, ওই মিডিয়াগুলো চালাতে হলে, মিডিয়া হাউসগুলো চালাতে হলে ওইখান থেকে যেহেতু টাকা আসে, আর এই টাকা আসার কারণে এই লোকগুলোকে ডাকতেই হবে। তাদের না ডাকলে এই লোকগুলো ছাড়া কোনো টকশো হয় না, কিন্তু কোনো মিডিয়া চলে না। এবং এরাই ওখানে বসে বসে বয়ান উৎপাদন করে এবং শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে। কত বড় দুঃসাহস চিন্তা করতে পেরেছেন? শেখ হাসিনা যখন ভারতকে ডেকে এনে বাংলাদেশকে তাদের হাতে তুলে দিয়েছে, তখন ভারতকে কিছু না বলতে পেরে শেখ হাসিনাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এটি কিন্তু বাংলাদেশের মানুষের মূল ক্ষোভ। ভাই, আমার বাড়ি, আমি আমার বাড়ির যত খারাপ সন্তান হই, যখন আমি দেখবো যে আমার পরিবারের কেউ একজন প্রতিবেশীর কাছে যখন বাড়িটাকে বিক্রি করে দেবার বা তুলে দেবার একটা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তখন তো এটা ন্যূনতম বিবেক থাকলে পরে এখানে প্রতিবাদ ভিতরে জেগে উঠবেই। তো যাই হোক, ওসমান হাদির উপরে হামলা করার পরে বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশ জেগে উঠেছে। এটি দেখে শেখ হাসিনার সবচাইতে বেশি খারাপ অবস্থা, ক্ষমতা ছাড়ার চেয়ে খারাপ অবস্থা হয়েছে, যে আমার বাবার জানাজায় লোক হয় না, আমার বাবার জন্য লোক কাঁদে না, আমার জন্য মানুষ রাস্তায় নামে না, কাঁদে না, আর এই ছেলেটার জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমার আয়ু নিয়ে, ওর আয়ু ফেরত দাও, তাকে ফেরত দাও। এদের মাথা মানে অন্তর জ্বালায় এরা জ্বলে পুড়ে যখন সরকার হয়ে যাচ্ছিল, তখন এই মাসুদ কামাল, এই আনিস আলমগীর, এই মঞ্জুরুল আলম পান্না, হ্যাঁ, এই নিকোল, এই আমতারেক, এগুলো পাগল হয়ে গিয়েছিল। আর পাগল হয়ে যাওয়ার কারণে তারা পাগলের প্রলাপ বকছিল। ফলে মানুষ তো চিনতে ভুল করে না, মুহূর্তের ভিতরে তো চরিত্র দেখলেই বোঝা যায়। পরে আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। শুনছি আমরা যে তাকে ছেড়ে দেওয়ার পায় তারা চলছে। ইউনূস সরকার তাকে ডিবি হেফাজতে নিয়ে গিয়ে খুব ভালো কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। না হলে সে যদি তার জন্য ভালো হয়েছে, সে যদি বাইরে থাকতো তাহলে জনগণ তাকে পিটিয়ে হয়তো অন্যরকম কিছু করে ফেলতো। মানুষের ক্ষোভ এত বেড়েছে তার উপরে। সুতরাং সরকার যদি তাকে ছেড়ে দেবার চিন্তা ভাবনা করে, তাহলে তার পরবর্তীতে যে দুর্ঘটনা ঘটবে, সরকার কিন্তু এই দায় এড়াতে পারবে না। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত, যেটা আমরা সাজেস্ট করছি, কিন্তু এই তৌহিদ হোসেনের মতো একজন ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। দর্শক, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। দেখেন, বাংলাদেশে গুলি করে আহত করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে। ঘটনা ঘটেছে বাংলাদেশে, গুলি করেছে বাংলাদেশে। কিন্তু এই গুলি করার পর
পুরো বাংলাদেশে আলোচনা ভারত নিয়ে, যে ভারতের ষড়যন্ত্র। যেমন আপনারা যারা আমার দর্শক, সর্বপ্রথম আমি যে ভিডিওটা বানিয়েছি শরীফ ওসমান হাদির উপর হামলার 1 থেকে 2 ঘন্টা পর, সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে জনগণ মির্জা আব্বাস এবং বিএনপিকে দায়ী করলেও বাস্তবে এই ঘটনা ঘটিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে। এর মানে শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, এটা এখন ডোমেস্টিক বিষয় থাকে না, এটা ভারতের সাথে রিলেটেড হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত ভারত, বাংলাদেশের সেনা হত্যার সাথে জড়িত ভারত, বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় গুমের সাথে জড়িত ভারত, বাংলাদেশে অবৈধ নির্বাচনের সাথে জড়িত ভারত। কিন্তু সে ভারতকে আমরা 5 আগস্ট ভারত থেকে স্বাধীন হয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে ইউনূস সরকার ভারতকে ঠিকভাবে ধোলাই দিতে পারেনি, ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নিতে পারেনি। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে ইউনূস সরকার। এই তলবের মানে কি, এটার তাৎপর্য কি, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, 2 দেশের সাথে যুদ্ধ বাঁধলে বা কোনো একটা দেশ কোনো আকাম করলে বেসিক্যালি তখন তলব করা হয় যে আপনার এই আকামটা কেন করছেন, জবাব দেন। অতএব এবার ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টা আমলে নিয়েছে যে ভারত আকাম করেছে, ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, বাংলাদেশে গুলি করছে এবং নিরাপদে ভারত চলে যাচ্ছে, ভারত বর্ডার খুলে দিচ্ছে এবং ভারতে বসে শেখ হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে। তো স্পষ্ট কথা, এই তলব মানে কি করেছে সেটা পরে, আগে এই কথাটা শুনে রাখেন দর্শক, আপনারাও একমত হন, আপনারাও লেখালেখি করেন, আমরা জনমত তৈরি করি। শেখ হাসিনার যে একটা ফোন আলাপ আমরা ডেইলি শুনি যে কথা কম কাজ বেশি, একদম খুন করো, আগুন জ্বালিয়ে দাও, যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এরা কোনো দল না, অতএব তোমরা যা ইচ্ছা তা করো, বিএনপি জামাত এদেরকে শোয়াই দাও, মানে সরাসরি হত্যার নির্দেশ, বাংলাদেশে ম্যাসাকার করার নির্দেশ সরাসরি হাসিনার। এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্পষ্ট ফাঁস হচ্ছে, সামনে আসছে একের পর এক, যে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন বানচাল করতে নানান ধরনের অপকর্ম, হত্যা, খুন এগুলো করবে, এটা ঘোষণা দিয়ে করছে। ভারতের মাটিতে বসে এটা করা, যেটা বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণার সামিল। এই জন্য আমরা বলবো শুধু তলব না, এই প্রণয় বর্মাকে পারলে গ্রেপ্তার করেন, ওকে গ্রেপ্তার করেন, ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন, যে কোনো সম্পর্ক নাই, অথবা স্থগিত করেন মিনিমাম। এই প্রণয় বর্মাদের ধরে তারপরে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দাও, তারপরে প্রণয় বর্মাকে নাও, গৃহবন্দী করেন, পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেন। ভারতের সাথে এবার যুদ্ধ বাঁধানো দরকার, ভারতকে শায়েস্তা করা দরকার, নইলে ভারত আমাদের বিপ্লবীদের বাঁচতে দেবে না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কাউকে বাঁচতে দেয় না। অতএব ইউনূস সরকার জাস্ট স্টার্ট করেছে, আমরা বিশ্বাস করতে চাই ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতি তৈরি করবে ইউনূস সরকার। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, দ্য ডিসেন্ট এক্সরে বেশ কিছুদিন যাবৎ এই হাদিকে গুলি করার পর বা আগে থেকেও ভারতের নানা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের সংবাদপত্রের প্রকাশিত রিপোর্টের উপর নজর রাখছিলেন। তারা সকল তথ্য আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণের মধ্য দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য সামনে এনেছেন। কেন এত রাজনীতিবিদ থাকতে, এত কিছু থাকতে শুধুমাত্র হাদির উপরই এই আক্রমণ এবং তাকে হত্যা করার চেষ্টা করেছেন? মানে ভারতীয় এই যে হাদির উপর যে গুলি বা হাদিকে যে হত্যা করার যে চেষ্টা, এর সাথে সরাসরি সম্পৃক্ত। এটা এই ভারতীয় যিনি ক্যাপ্টেন, মেজর এবং তাদের যে এক্স হ্যান্ডেলগুলো আছে, সেই জায়গায় তারা নির্দ্বিধায় মানে পোস্ট করছেন। এবং তারা কারা? এই বর্তমান ক্ষমতাসীন বিজেপির লোকজন। তো এর মধ্য দিয়ে দেখেন এই যে উগ্র হিন্দুত্ববাদী অ্যাকাউন্টগুলো এবং বিজেপির যে বাংলাদেশকে নিয়ে তাদের যে মনোভাব, সেটা কিন্তু বোঝা যায়। সেজন্যই বলছি, যারাই ভারতের এই আগ্রাসীবাদী এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যে রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে হস্তক্ষেপ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে খেলাধুলা, এগুলো যদি বন্ধ না হয় এবং এই রয়ের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোনো নেতারা কথা বলেন, এই জায়গায় হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ যারা এখন মানে উচ্চস্বরে কথা বলেন, তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে হাদির আজকে যে করুণ পরিণতি, আজকে যে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, এই রকম ঘটনা কিন্তু আরো ঘটতে পারে। দেখুন, ইতিমধ্যে হাদির যে ডাক্তার, তাদের নাম্বার ভারতীয়রা জোগাড় করে, মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা জোগাড় করে ভারত থেকে কিন্তু ফোন করে মানে হুমকি দামকি দেওয়া হচ্ছে, যাতে হাদির মানে
যথোপযুক্ত চিকিৎসা না দেওয়া হয়। এই যে ডাক্তার, তাদের যে পরিবার পরিজনদের ফোন নাম্বার, ডাক্তারদের ফোন নাম্বার, তাদের ছবি সবকিছু কিন্তু প্রকাশ করে দিচ্ছেন কারা? ভারতের গোয়েন্দা সংস্থা র। তারা চান যে হাদি মরে যাক, হাদি যাতে বেঁচে না থাকুক। কারণ হাদির মতো এরকম সাহসী কণ্ঠ, ভারত বিরোধী এরকম কণ্ঠ যদি বাংলাদেশে থাকে, তাহলে ভারত বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারবেন না। সেই জন্যই আমাদের এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, যারা বিএনপি করেন, যারা জামাত করেন, যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে সাবধানে থাকতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে ভারতের এই সংস্থাটির যে স্টেশনগুলো আছে, তাদের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায়নি। তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের সাবধান হতে হবে এবং ভারতের আগ্রাসন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ভারত বিরোধী যে স্লোগান বিগত দিনে উঠেছিল, সেটা কঠিনভাবে আমাদের দেশের রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবাই তুলতে হবে। কারণ এক হাদিকে হত্যা করে তারা হয়তো বা মনে করেছিল তারা সকল কিছু সফলতা অর্জন করে ফেলবে। আমি বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই, ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থার এই সমস্ত অপকর্ম করে, আওয়ামী লীগারদের দিয়ে এই সমস্ত সন্ত্রাসী উগ্রবাদী কর্মকাণ্ড করিয়ে ভারত যদি মনে করে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে তারা ভুলের স্বর্গে বাস করছে। তখনই সবকিছু ঠিক হবে। বাংলাদেশ নিয়ে ভারতের যে খেলাধুলা, এটা যখন ভারত বন্ধ করে দিবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে, সবকিছু আগের মানে স্বাভাবিক হয়ে যাবে। তা না হলে ভারতের প্রতি বাংলাদেশের যে মানুষের ঘৃণা, যে ক্ষোভ, সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। আমরা লাস্ট হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুকু চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারাবরণ করাবো। সো হাদির অস্তিত্ব দরকার আছে। যদি মরেও যায়, নিশ্চিন্তে থাকেন। আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে সংসদে পাঠাইছে। যারা এগুলো করাইতেছে, যে সকল রাজনীতিবিদরা, এইটুকু ব্যাপারটা মাথায় রাখা উচিত। যারা এগুলো করাচ্ছে, তারা কি দেশে রাজনীতি করবে না? করতে চায়? তারা পারবে না। মানুষ কিন্তু জাজ করে। দেশের একটা সভ্য সমাজ গড়ে উঠছে ভাই। তো এটা ভাবার কোনো কারণ নেই। কেউ পার পেয়ে যেতে পারবে। আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরেও যদি হয়, আমি মরে যাব। কিন্তু যেই সহযোদ্ধাদেরকে আমরা রাইখে গেছি রাজপথে, যে ছোট ছোট স্কুলের বাচ্চারা আমাদের সাথে একসাথে রাজপথে নামছে, যারা আমাদের জন্য বুক পেতে দিয়েছিল, তারা কি মনে করেন ছেড়ে কথা বলবে? না ভাই, এত সোজা না। তারা অবশ্যই এইটার প্রতিশোধ দিবে। তাও কিভাবে যাবে জানেন? যখন প্রতিশোধটা কেমন নেবে? মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুকু চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। আমরা কি পারতাম না অস্ত্র তুলে নিতে? যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদের ভাই থেকে গুলি করে মারছে, আমরা চাইলে পারতাম না অস্ত্র নিতে? কই, আমরা তো নিয়ে নেই। আবু সাইদ তো বুক পেতে দিচ্ছে। মুগ্ধরা কি করছে ভাই? ওয়াসিমরা কি করছে? বুক পেতে দিচ্ছে। কই, তারা তো চাইলে অস্ত্র বদলে অস্ত্র নিয়ে আনতে পারত। একটা প্রজন্ম আপনাদেরকে এইটুকু মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারাবরণ করাবো। তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা। মনে রাখবেন, মানুষকে যখন আপনি জেলে ভরে না, তাকে মেরে না, তাকে খুন করে সাজা দিয়ে না, যখন আপনি তার মনুষ্যত্বের জায়গায় আঘাত করতে পারবেন, তাকে ফিল করতে পারবেন, গিল ফিল করতে পারবেন, তখন না ভিতর থেকে যে কষ্টটা পাবে, এই কষ্ট আসলে কোনো জেলে নেই পৃথিবীর। সেইটুকু বলবো যে ভাই, আমরা হাদি ভাই সুস্থতা কামনা করছি। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন এবং আমরা সবাই অপেক্ষা করছি তিনি আবার রাজপথে ফিরে আসবেন অতি দ্রুত ইনশাআল্লাহ। এবং দেশে আসার পরে এখন সবার প্রথমে যেই আকাঙ্ক্ষাটা, যে আমি এখন হাদি ভাইয়ের যে আসনে এতদিন যাবত তিনি যে কাজটা করতেন, যে প্রচারণা করতেন, সেই কাজটা আসলে আমাদের করা উচিত। এখন আমরা যাব, মানুষের দ্বারা দ্বারা যাব। হাদির যে স্পিরিট, হাদির যে স্পিরিট, সে যে কথা বলছে চাঁদাবাজের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে লড়াই, যে আদর্শিক সংগ্রাম, সেই সংগ্রামটাকে আমাদের জারি রাখতে হবে। এখন সেটাকে জাগ্রত করে রাখতে হবে। যদি এই সংগ্রামটা, এই আদর্শ, এই চেতনাটা যদি মরে যায়, তখন হাদির মৃত্যু হবে। হাদির সোল যদি মরে যায়, তাহলে মনে করবেন হাদি মারা গেছে। হাদি বেঁচে থাকবে আমাদের মধ্যে দিয়ে। ওই যে বাচ্চারা স্কুলে কলেজে বাচ্চারা আছে, যারা ফেসবুকে দেখেন কিছু হলে উল্টাপাল্টা বলে হাদির ডায়লগ মেরে দেয়, ওই বাচ্চারা কিন্তু জাগ্রত থাকবে। ওরা বড় হবে একদিন, ওরা একদিন হামলা হবে, ওরা একদিন রাজনীতিবিদ হবে। তখন আপনাদের প্রত্যেককে, যারা যারা এই অন্যায়ের সাথে যুক্ত আছেন, যারা যারা এখন চুপ আছেন, তাদেরকে ওদের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা সবাই জবাবদিহিতার আওতায় আনবো ইনশাআল্লাহ। সো আমরা যাব, আমাদের সময় এসেছে। এবং হাদি এইটুক বলতে পারি ভাই, যাব, গিয়ে প্রচারণা চালাবো, মানুষকে বুঝাবো কেন আমাদেরকে হাদির মতো মানুষদেরকে দরকার, কেন আমাদের হাদির মতো মানুষদের জন্য দোয়া করা দরকার বারবার, তাদের কেন সংসদে দরকার, আমাদের নিজেদের জন্য দরকার। কারণ এই হাদির মতো মানুষরা জানে যে আমাদের কষ্টটা কি, এই হাদির মতো মানুষরা জানে যে চাল কিনতে গেলে কয় টাকা খরচ হয়, আর কয় টাকা সেই চাল কেনা, 1 কেজি চাল কেনার জন্য কতখানি এফোর্ট দিতে হয়, হাদির মতো লোকেরা জানে। হাদির মতো লোকেরা আমাদের কথা বলে। এই কষ্টটা আমাদের পরিবারের হয়, আমাদের মতো মানুষের হয়। সো হাদির
অস্তিত্বের দরকার আছে। যদি মরেও যায় নিশ্চিন্ত থাকেন, আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে হচ্ছে সংসদে পাঠাইছে। আমরা লাশ হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। হাদির চেতনায় আমরা সারা বাংলাদেশের মানুষের যত রকম নতুন নতুন তরুণ রাজপথে দাঁড়াবে, তার জন্য হাদির যে চেতনা, আদর্শিক, তার যে বোঝাপড়া, তার যে আল্লাহর রাস্তায় নেমে যাওয়া, শহীদের তামান্না নিয়ে নেমে যাওয়া, মানুষের জন্য কাজ করতে চাওয়া, মানুষের জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, লড়াই করা, এটার জন্য তরুণ ধারণ করে। এই ব্যাপারটা আমরা এখন শিক্ষা দেওয়ার চেষ্টা করি।